নদীমাতৃক বাংলাদেশের অনন্য সম্পদ হল তার বুক ছিঁড়ে বয়ে যাওয়া অসংখ্য নদীগুলো। মাতামুহুরী নদী বাংলাদেশের পূর্ব পাহাড়ি অঞ্চলের বান্দরবান ও কক্সবাজার জেলার তেমন একটি প্রধান নদী। নদীটির দৈর্ঘ্য 146 কিলোমিটার, গড় প্রস্থ 154 মিটার এবং এর গতি প্রকৃতি যথারীতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা পাওবো কর্তৃক মাতামুহুরী নদীর প্রদত্ত পরিচিতি নম্বর পূর্ব পাহাড়ি অঞ্চলের নদী নম্বর 13। মাতামুহুরী নদীর উৎপত্তিস্থল সম্পর্কে একাধিক অভিমত বিদ্যমান, তবে অধিকাংশের মতে বান্দরবানের লামা উপজেলার মাইবার পর্বতেই মাতামুহুরী নদীর উৎপত্তি। মারমা ভাষায় এই নদীটির নাম মোরেই খং বা মেরি খাইন। মোরেই বা মেরি বা মামুরি, যার বাংলা সংস্করণ হল মাতামুহুরী। জনশ্রুতি আছে এই নদী কোনো একটি একক উৎস তথা নির্দিষ্ট ঝর্ণা হতে সৃষ্ট নয়। মাতৃস্থন সদৃশ বিভিন্ন পর্বত গাত্র হতে জল চুয়ে চুয়ে পড়ে বলেই মাথা বা মাতৃ। আর মুহুরী শব্দের অর্থ হল অসংখ্য ছিদ্র দিয়ে জল পড়া ঝাঁঝর বা জলস্রাব, ইংরেজিতে যাকে বলে শাওয়ার। মূলত এ দুইয়ের সম্মিলনেই মাতামুহুরী নামকরণ। আমাদের বাংলাদেশের উপর দিয়ে জালের মতো ছড়িয়ে রয়েছে অসংখ্য নদী। এই নদীগুলোর মধ্যে আমরা 4টি স্রোতধারাকে ভাগ করতে পারি। টোটাল বাংলাদেশের নদীগুলোর মধ্যে আমরা এই 4টি স্রোতধারার নদীর মধ্যে যেমন পদ্মা, গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা, সুরমা হচ্ছে আর মেঘনা, এটা হচ্ছে 3 ধারার নদী। এবং 4র্থ ধারার যে নদী রিভার সিস্টেম সেটা হচ্ছে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের রিভার সিস্টেম। কিন্তু চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের যে রিভার সিস্টেমগুলো রয়েছে, এই রিভার সিস্টেমের মধ্যে নদীর সংখ্যা যদিও কম, কিন্তু এই নদীগুলোর গুরুত্বের বিবেচনায় বাংলাদেশের মধ্যে আমরা যদি অর্থনৈতিক বিবেচনায় বা অন্যান্য ক্যারেক্টারগুলোকে যদি বিবেচনা করি, চট্টগ্রামের নদীগুলো কিন্তু বিশেষ করে বৃহত্তর চট্টগ্রামের নদীগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই চট্টগ্রামের নদীর মধ্যে মাতামুহুরী কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নদী। এই নদীটি মিয়ানমার থেকে উৎপত্তি হয়ে বান্দরবন, চকরিয়া হয়ে তারপর এটা আমাদের কক্সবাজার হয়ে বঙ্গোপসাগরের সাথে মিলেছে। এই মাতামুহুরী নদীটার যদি আমি কিছু বৈশিষ্ট্য বলি, একসময় এটা জীববৈচিত্র্যগতভাবে খুবই গুরুত্বপূর্ণ একটা নদী ছিল। প্রথমত এটাতে প্রচুর মাছ পাওয়া যেত এবং প্রচুর পরিমাণে এবং এই মাছ আহরণ করে এখানে প্রচুর জেলে পরিবার এখানে জীবন জীবিকা নির্বাহ করত এবং এই মাতামুহুরী নদীর মাছের উপর ভিত্তি করে প্রচুর জেলে পাড়া এখানে তৈরি হয়েছে। তাছাড়াও এই মাতামুহুরীর পানি দিয়ে এখানে প্রচুর পরিমাণে সবজি চাষ হতো। এই সবজিগুলো এখানে টোটাল চকরিয়া, কক্সবাজার, বান্দরবান এলাকার এদের মানুষের চাহিদা পূরণ করতো সবজি চাষ। মাতামুহুরী নদীর কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য অত্যন্ত বিমোহিত করে সবাইকে। মানে এখনও পর্যন্ত আমরা যে পাহাড় এবং নদীর যে মিলিত স্রোতধারা, এটা কিন্তু আমরা মাতামুহুরী নদীতে দেখতে পাই। তো সব কিছু মিলে চমৎকার একটা নদী এবং এটার মোহনায় ছিল লবণ চাষ। বিশেষ করে আমাদের চকরিয়া অঞ্চলের এখানে বঙ্গোপসাগরের যেই টাইডাল জোনগুলো, এখানে প্রচুর পরিমাণ লবণ চাষ হয়। মাতামুহুরী নদী এটা আমাদের বায়োডাইভার্সিটিক্যালি এবং এনভায়রনমেন্টালি আমাদের পর্যটনগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নদী। অর্থাৎ এই নদী এবং আরেকটা বিষয় ছিল, সেটা হচ্ছে কমিউনিকেশনের করতেও কিন্তু মাতামুহুরী নদী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। একসময় পাহাড়ি যে সমস্ত লোকজন তাদের পণ্য আনা নেওয়া সব কিছু কিন্তু এই মাতামুহুরী নদী দিয়েই তাদের কমিউনিকেশনের কাজটা তারা পূরণ করত। আবার অন্য একটি স্থানীয় ধারণা মতে নদীটির উৎপত্তিস্থল দুছড়ি ও ফাথারা নামে দুটি খাল বা উপনদী যেখানে একত্রিত হয়েছে, সেই স্থান থেকেই মাতামুহুরী পরিচয় ধারণ করে নদীটির পথ চলা শুরু হয়। দুছড়ি খালটির উৎপত্তিস্থল কিন্তু ওয়ালিতং পাহাড়। এই পাহাড়টি বাংলাদেশ মায়ানমার সীমান্তবর্তী, তবে পাহাড়টি বাংলাদেশের অভ্যন্তরে বলে এক প্রকার বলাই যায়। ওয়ালিতং পাহাড়ি স্রোতস্বিনী মাতামুহুরীর উৎসমুখের পাহাড়। দুছড়ি ও ফাথারার সংযোগ স্থলের দুপার ঘেঁষে অসংখ্য মুরং পাড়ার অবস্থান।
যার নাম পাহাড়ভাঙ্গা। সুউচ্চ পাহাড় থেকে একসময় এ উপত্যকায় একটি ঢাল ভেঙে পড়েছিল। পাহাড়ভাঙ্গা এলাকার বাসিন্দাদের পুরোটাই মোরং উপজাতি। এ জনপদের বাসিন্দাদের মতে এখানেই মাতামুহুরী নদীর শুরু। তো আমরা ছোটোবেলা থেকে এখানে বসবাস করতেছি, এখন দীর্ঘদিন যাবত এখানে কাজকর্ম করে খাচ্ছি এই নদীতে নিয়ে আমরা এখন ট্যুরিস্ট নিয়ে চলাফেরা। এটা হচ্ছে মাতামুহুরী নদী আমাদের। এই নদী নিয়ে চলাফেরার সময় এখন পানি একটু কমে গেছে বর্ষার কারণে। এই নদীতে এখন আমরা খুব কষ্ট পাইতেছি, বা একটু পানি কম শহরের মধ্যে, এখন চলাফেরা করতে বুট নিয়ে আমাদের খুব কষ্ট হচ্ছে। এখন বর্তমানে এই নদী দিয়ে যাওয়ার সময় আমাদের একটা আদিবাসী গ্রাম আছে মাঝখানে, ওরা চলাফেরা করতে আসা যাওয়া করতে খুব দীর্ঘদিন আমাদের কষ্ট হচ্ছে। এবং কি এই বুটটা নিয়ে এই মাতামুহুরী নদী আমরা ভাড়া মারতে পারতাম না আগে, মোটামুটি এখন ট্যুরিস্টের কারণে কিছুটা অল্প কিছু ভাড়া মারতেছি এবং কি এখন চলাফেরা করতেছি। এখন নদীতে নিয়ে আমরা শান্তি পাচ্ছি না, কিন্তু শহরের কারণে। এই মাতামুহুরী নদী সবাই দেখতেছেন এবং আমাদের এলাকায় ট্যুরিস্ট আসতেছে, এই পাহাড়ে দুর্গম এলাকায় ট্যুরিস্টে আসার কারণে আমরা কিছুটা ভাড়া মারতে পারতেছি। প্রতি বর্ষায় বালু এসে উপর থেকে বালু নামতেছে, খনন করতেছে না, আমাদের চলাফেরা করতে কষ্ট হয়ে যাচ্ছে। কোনো একটা বাসার বেলা জ্বালে ওটা কষ্ট হয়ে যাচ্ছে, কোনো একটা বুট জেলে যাত্রী নিয়ে ট্যুরিস্ট নিয়ে সবার ধাক্কান লাগে। এই নদীতে নিয়ে কেউ কোনো খনন কাজ করার আগ্রহ নেই এবং চলাফেরা করতে আমাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে। এখন আমাদের একটা আদিবাসী গ্রাম থেকে বা কোনো অফসাইড জায়গাতে একটা অসুস্থ লোক নিয়ে আসার সময় একটা বুট নিয়ে গেলে এটা শহরের মধ্যে বাইরে যায়, সব দিকে আমরা কষ্ট পাচ্ছি। এই নদীটা একটু খনন করার খুব প্রয়োজন আমাদের। আগে নদীটা ছোট ছিল, তখন গভীরতা বেশি ছিল। এখন দিনের পর দিন এটা নদী ভরাট হয়ে যাচ্ছে, তারপরে নদী বড় হয়ে গেছে। তারপরে এই যে তামাক চাষ করার কারণে বালিগুলো আসি এখানে পড়ে যাইতেছে। আগে হয়তো এখানে বাদাম চাষ হইতো, কিন্তু এখন এরকম সব তামাক ক্ষেত হয়, তা বেশিরভাগ তারা তামাক করে পানির ভিতর। তারপরে ধরেন এখানে আগে বড় বড় মাছ পাইতাম আমরা, মনকে মন মাছ ধরা যাইত। এখন গভীরতা না থাকার কারণে কোনো মাছের কোনো ইয়ে নেই। আমার বাপদাদারা এখানে বসবাস করছে এই নদীর পাড়ে। আজকে আমরা ছোটোবেলা থেকে দেখছি, এখন আমার বয়স প্রায় 68-69 চলতেছে, কিন্তু এখানে কিছু নাই বলতে গেলে। এখন কোনো মাছ ধরাই নাই। তখন তো আমরা ছোটো একটা সাঁকোর মতন দিয়ে আমরা পার হইতাম। এখন নদী বড় হয়ে গেছে, গভীরতা কমে গেছে। তারপরে ধরেন এই যে নৌকা দিয়ে আমরা চকরিয়া থেকে মালামাল আসতো এখানে, এখন তো গাড়ির রাস্তা হয়ে গেছে। তারপরে এখানে একমাত্র জীবিকা মানুষ এই চাষাবাদের মূল হলো যে এই বাদাম চর। নদী শুকনো মৌসুমে, বর্ষার দিনে তো পানি বৃদ্ধি হয়। তারপরে এই পানি না থাকার কারণে, গভীরতা না থাকার কারণে কুম যখন নাই, মাছ কমে গেছে। তারপরে রুই, কাঁঠাল, বোয়াল, মিরকা, তারপরে চিংড়ি মাছ, বাইলা মাছ, বিভিন্ন ধরনের মাছ, ছোটো মাছ বড় মাছ পাওয়া যাইত। উৎসমুখ থেকে বান্দরবানের আলীকদম উপজেলার পশ্চিমমুখী ভূমি ঢাল বেয়ে মাতামুহুরী ছুটেছে বঙ্গোপসাগরের উদ্দেশ্যে। নদীটির উৎসের পূর্ব দিকে বান্দরবানের থানচি ও ডোমা উপজেলা, উত্তরে বান্দরবানের সোয়ালক ইউনিয়ন, দক্ষিণে আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলা এবং পশ্চিমে কক্সবাজার জেলার রামু ও চকরিয়া উপজেলার অবস্থান। নদীটি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার পশ্চিম পাশ ঘেঁষে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। বঙ্গোপসাগরে মাতামুহুরীর মোহনায় যে বদ্বীপ সৃষ্টি হয়েছে তা ভোলাখাল থেকে কোটাখালী পর্যন্ত বিস্তৃত। খরস্রোতা মাতামুহুরী প্রাচীনকাল থেকে এখনও পর্যন্ত হাজার হাজার পরিবারের জীবন জীবিকার পরম নির্ভরতা ও নিশ্চয়তা। কালক্রমে এ নদীর তীরে গড়ে উঠেছে লামা, আলীকদম, চকরিয়া উপজেলার শহরসহ বহু সংখ্যক হাট, বাজার, ঘাট, বন্দর ইত্যাদি। জীবন জীবিকার প্রয়োজনে এমন হাট বাজারে নিত্য আনাগোনার লক্ষ্যে নদী পারাপারের কতই না যোগাযোগ মাধ্যম, কতই না কোলাহল এই নদীকে ঘিরে। এই মাতামুহুরী নদীর উপত্যকায় 1,03,000 একর পাহাড়কে রিজার্ভ ফরেস্টে ঘোষণা করেন সেই ব্রিটিশ সরকার 1880 সালের 17 নভেম্বরে। পাহাড় থেকে শুরু করে নদী নালা যাই বলেন কিনা, সব কিছুতে আমাদের মনোমুগ্ধকর পরিবেশ এবং
আমরা যারা পর্যটকরা আসি আমাদের শহরাঞ্চলের যে কোলাহল সেখান থেকে কিছুটা মুক্তির আশায় আমরা এখানে পাহাড় বা নদীতে আসা এখানে শান্তিময় পরিবেশগুলো দেখার জন্য। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে দিন দিন আমাদের যে পরিবেশের যে অবনতি, মানুষের মনস্তাত্ত্বিক যে বিষয়, এর কারণে আমরা কোনো একটি নতুন খাত যখন উদ্ভাবন হয় সেক্ষেত্রে আমরা সেখানে যে সেখানটা যথেষ্ট পরিচর্যা না করার ফলে আমাদের ভুলবশত কারণে পর্যটন স্থানগুলো দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। তার মধ্যে একটি অপার সম্ভাবনাময় স্থান হচ্ছে এই সাদা পাহাড়। তো এই পাহাড়ের এখনকার সময়ে আপনার বলা যেতে পারে যে খুব কম মানুষই আছে যারা এখানে জানে যে এখানে এরকম একটা পর্যটন কেন্দ্র আছে, যার কারণে এখানে এখন জনকোলাহল খুবই কম। এই জায়গাগুলো যদি আমরা ভালো মতো পরিচর্যা করতে পারি, আশেপাশের সাথে যদি রিসোর্টের যদি কিছুটা উন্নয়ন করতে পারি, এখানে লোকালয়ের মানুষদের কিছু সাহায্য হবে। কারণ আমাদের মানে পর্যটনের মাধ্যমে তারা আপনার এখানে তাদের সাময়িক আয়ের উৎসগুলো তৈরি হবে। এভাবে আর কি যদি আমরা এই আমাদের এই নতুন কেন্দ্রগুলোকে যদি মানুষের কাছে প্রচার করি এবং সেগুলো যদি রক্ষণাবেক্ষণ করতে পারি, সেক্ষেত্রে আমাদের দেশ বিশ্বের কাছে উন্মোচিত হবে। আমরা যারা দেশীয় আছি তাদের পাশাপাশি বাইরের মানুষ, বিদেশিরাও এখানে আসার জন্য আগ্রহ প্রকাশ করবে। এছাড়া যাতায়াতের ক্ষেত্রেও যদি বলা যেতে পারে যাতায়াত যথেষ্ট ভালো, কিন্তু এখানে ব্যবস্থাপনার দিক থেকে আমাদেরকে একটু গুরুত্ব দিতে হবে। কারণ কি আপনার খুবই নির্জন জায়গা, আমাদের এখানে নিরাপত্তাগত কিছু ঝুঁকি থেকেই যায়। কারণ যেহেতু এখানে সবাই মানে এলাকার মানে আদিবাসী মানুষজন, তো এক্ষেত্রে যদি আমরা নিরাপত্তা, যাতায়াত ব্যবস্থা এবং যদি পরিষ্কার পরিচ্ছন্নতা যদি আমাদের সব দিক থেকে সচেতন যদি করতে পারি, ইনশাল্লাহ আমি মনে করি এই সাদা পাথর সহ বান্দরবনের অন্যান্য জায়গাগুলো আমাদের পর্যটন খাতের মধ্যে অন্যতম একটি স্থান হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বিশাল একটি জনগোষ্ঠীর জন্য এই নদীটির অর্থনৈতিক গুরুত্ব সবিশেষ উল্লেখযোগ্য। নদীটির বুকে কাঠ, বাঁশ ও নৌ পরিবহন সে অঞ্চলের অর্থনীতির গতিশীল চাকা। এ নদীর দুপাশ বান্দরবান জেলা অংশে প্রায় পাহাড় ও বনভূমি পরিবেষ্টিত, আর কক্সবাজার জেলার অংশে এর দুপাশের কিছুটা জুড়ে আছে বনভূমি। তবে অধিক অংশ জুড়ে রয়েছে বসত ও কৃষিভূমির সমাহার। এসব অতি উর্বর আবাদভূমি যেন অবাধ কৃষি ফলনের স্বর্গরাজ্য। একদিকে নয়ন জোড়ানো সবুজ স্নিগ্ধ বনানী ঘেরা নৈসর্গিক সৌন্দর্য ও বিপুল প্রাকৃতিক সম্পদে ভরপুর অরণ্যরানী লামা, আর অন্যদিকে বৈচিত্র্যময় সাংস্কৃতিক উত্তরাধিকার সমৃদ্ধ লামা, ঠিক যেন শিল্পীর পটে আঁকা ছবির মতো। বাঙালি উপজাতিদের মধ্যে সম্প্রীতির বন্ধন এই লামা উপজেলার অন্যতম বৈশিষ্ট্য। ভৌগোলিক অবস্থানগত দিক থেকে পাহাড় ও নদী বেষ্টিত হওয়ায় একই জেলার অন্যান্য উপজেলাগুলোর চেয়েও এটি ব্যতিক্রমী সুন্দর। আর এখান থেকেই উৎপন্ন হয়েছে মাথামুহুরী নদী। মাথামুহুরী নদীর মৎস্য সম্পদ বর্তমানে বিপন্নই বলা চলে। বিষ প্রয়োগে পানি দূষণ, অবৈধ বাঁধ নির্মাণ, মাছের অভয়াশ্রম ভরাট হয়ে যাওয়া ইত্যাদি নানান কারণে মাছের প্রজনন অস্তিত্ব হুমকির মুখে। এক সময়ের মৎস্য ভাণ্ডার হিসেবে পরিচিত এই নদীতে প্রচুর মিঠা পানির মাছ পাওয়া যেত। তার মধ্যে যে 95 প্রজাতির মাছ এখনও টিকে আছে তাও ক্রমান্বয়ে বিলুপ্ত হওয়ার পথে। মাছ কমে যাওয়ায় এ যাবৎ স্থানীয় 5 শতাধিক জেলে বেকার এবং পেশা বদলে বাধ্য হয়েছে। নদীটির মৎস্য সম্পদের পূর্বাবস্থা ফিরিয়ে আনতে শীঘ্রই কিছু পদক্ষেপ নেওয়া জরুরি বলে সংশ্লিষ্ট মহলের অভিমত। যেমন নদীটির ঢালুতে শীতকালীন শাক সবজি চাষে বিষ ও বিষাক্ত কীটনাশকের যথেচ্ছ ব্যবহার বন্ধ করা, বন উজাড় ও পাথর আহরণ বন্ধ করা, মাছের অভয়ারণ্য কম তৈরি করা এবং মাছের পোনা অবমুক্ত করা। আমি শত থেকে এই মাছ দিগুড়া আমার বাপ মা বাবা বলে যার বাইয়ে মাথামুড়ি দিকে নদী দিকে মাথামুড়ি হেগুড়ে ওদের মাথামুড়ি তরাই মাথামুড়ি নদী দিকে যার পাশে এই বৈশা মাছ, বাইরে মাছ, ফুড়ি মাছ, কার্ফু মাছ
এগুলোর আর পরিবার ফ্যাট সরবে, এগুলো ফ্যাট সরগে মা বাবা ভাই সুগর বাড়ি সবাই পরিবার টিয়া স্বর্গে পরিবার টিয়া ফ্যামিলিক আমরা ফ্যামিলিক অনেক দিকে এই মাথামরি দিতে জন্ম সরে গেছে। এই মাছ ধরে আমার জীবচরি পূর্বপুরুষ এই নদীলেই সরে গেছে। বাইরের মাছ, বাসাইতে মাছ, বৈশাখ মাছ, শাক্কানি মাছ, ইসা মাছ, সিন্ধি মাছ ধরে ইসা মাছ ধরে তো মার মাছ, কার্ফু, বিকেট এগুলো নদী থাকে। বর্তমানে নদীটির স্বাভাবিক অবস্থা ঠিক আগের মতো আর নেই। নদীর উজান অঞ্চলে পাড় জুড়ে সড়ক নির্মাণে কাটা হচ্ছে পাহাড়। কাটা পাহাড়ের মাটি গিয়ে পড়ছে ঝিরি, খাল ও নদীতে, যার কারণে নদীর বুকে জমেছে পলি। গ্রীষ্মকালের নদী শুষ্কতা। আলীকদম সদর থেকে উজানে অন্তত ৮০ থেকে ৯০ কিলোমিটার নদী উপত্যকা জুড়ে প্রতি বছরের জুম চাষ, দখলে নদীর সংকোচন ও আরও নানান রকম দূষণে বিপর্যস্ত আজ মাথামুহুরী নদী। আমার বাড়ি হচ্ছে মাথামুহুরী নদীর পাশে। মাথামুহুরী নদীর থেকে আমরা এখানে কৃষিকাজ করি। ধান, আলু, তামাক, বেগুন, মরিচ, মূলা, তরমুজ। মাথামুহুরী নদীর পাশ থেকে পানি নিয়ে আমরা এই কাজটা করি। এখান থেকে আমরা তরকারি নিয়ে বাজার বিক্রি করি। মাতামুহুরী নদীকে কেন্দ্র করে এটা ভয়াবহ রকমের বেড়ে উঠছে কিন্তু তামাক চাষ, যেটা আমাদের পরিবেশ, প্রকৃতি এবং বিশেষ করে অ্যাকোয়াটিক বায়োডাইভার্সিটির জন্য অত্যন্ত হুমকির কারণ। এই তামাক চাষ কারণ বিশেষ করে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 4 মাস তামাক চাষ হয়। এই 4 মাস কিন্তু এই বিশেষ করে মাতামুহুরী নদীর দুই পাশে 2 তীর ঘেঁষে প্রচুর পরিমাণে শত শত হাজার হাজার একর এখানে তামাক চাষ হয়। এই তামাকের উচ্ছিষ্টগুলো, তাদের গোড়াগুলো, পাতাগুলো কিন্তু এই নদীর পাড়েই পড়ে থাকে। যখন এপ্রিলের দিকে প্রথম বৃষ্টি হয়, বৃষ্টিতে এই তামাক গাছের ডাল, পাতা এগুলো পচে এটার যে টক্সিক এফেক্ট আছে, এই টক্সিক এফেক্টটা কিন্তু এই নদীর পানির সাথে মিশে, এবং ওই নদীর পানির সাথে মিশে তামাকের যে বিষাক্ততা সেটা নদীর পানির সাথে মিশে যখন এই এপ্রিল মেতে যখন নদীর মাছগুলো তাদের ডিম ছাড়ার সময় হয়, তাদের প্রজননের সময় হয়, তখন কিন্তু এই তামাক গাছের যে টক্সিক এফেক্ট আছে সেটার কারণে এই নদীগুলোতে যেই মাছগুলো থাকে তাদের ডিম কিন্তু এখানে পরিস্ফুটন হতে পারে না, এবং পূর্ণাঙ্গ যেগুলো মাছ থাকে সেই মাছের প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যায়। আর যদি ডিমও ছাড়ে সেই ডিমটা প্রস্ফুটিত হতে পারে না, অথবা সেই ডিম থেকে যদি কিছু কিছু মাছের লার্ভা উৎপাদন হয়, সে লার্ভাগুলো কিন্তু এই তামাকের টক্সিক এফেক্টের জন্য এটা কিন্তু সারভাইভ করতে পারে না, যার জন্য এখানে কোনো ধরনের বায়োডাইভার্সিটি কিন্তু বেড়ে ওঠার সুযোগ নাই। এই যে অত্যধিক যেই কীটনাশক, সার এগুলোর যে এফেক্ট সেগুলো আলটিমেটলি সেগুলো নদীর সাথে মিশে, যার জন্য এই যে মাতামুহুরী নদীর পানি কিন্তু খুবই টক্সিক হয়ে গেছে। এই পলিউশনের কারণে এখানে কোনো রকম জীববৈচিত্র্য বসবাস করতে পারে না। এখান থেকে পরিত্রাণের উপায় যদি আমরা বলি, 1 নম্বর আসে তামাক চাষ। এই তামাক চাষ যে কোনো উপায়ে আমাদেরকে তামাক চাষ বন্ধ করতে হবে। বাংলাদেশে আমরা শুধুমাত্র হালদা রিভার বেসিনে গত নভেম্বরে সরকার একটা গ্যাজেট ঘোষণা করেছে, হালদা রিভার বেসিনে তামাক চাষ আমরা নিষিদ্ধ করতে সক্ষম হয়েছি। এই কীভাবে আমাদের যে গুরুত্বপূর্ণ যে নদীগুলো রয়েছে, আমাদের বাংলাদেশের ঐতিহ্যগত যে নদীগুলো রয়েছে, সেগুলো নদী অববাহিকা কখনো তামাক চাষ করা যাবে না। আসলে তামাক চাষ যদি করা হয় তাহলে নদীর এই যে বায়োডাইভার্সিটি, নদীর যে ইকোসিস্টেম সব কিছু কিন্তু ডেস্ট্রয় করে দেওয়া হবে। আমার মনে হয় এখন সেই মাতামুহুরী, সাঙ্গু এই নদীগুলোর অববাহিকায় যেই হারে তামাক চাষের আগ্রাসন শুরু হয়েছে, আসলে এই তামাক চাষ বন্ধ না করা পর্যন্ত আসলে এই নদীগুলো আমরা উদ্ধার করতে পারবো না। এবং একই সাথে এটার যেই ভয়াবহ যে দূষণ, অন্যান্য দূষণ, যেই কীটনাশকজনিত দূষণ বা কেমিক্যাল ফার্টিলাইজারজনিত দূষণ, এগুলোর পরিবর্তে এখন প্রচুর পরিমাণ আমাদের জৈব সার বা আমাদের যেই রাসায়নিক বিষের পরিবর্তে, রাসায়নিক যে কেমিক্যালসের পরিবর্তে আমরা অন্য ধরনের বিকল্প ব্যবহার করতে পারি। এই বিকল্প ব্যবহার করার মাধ্যমে এই মাতামুহুরী নদী সহ আমরা যে পাহাড়ি নদীগুলো রয়েছে সেই নদীগুলোকে আগের অবস্থা আমরা ফিরিয়ে পেতে পারি, এবং তাদের যে জীববৈচিত্র্য, তাদের যে প্রাকৃতিক সৌন্দর্য এবং এদের যেই যোগাযোগ ব্যবস্থার যেই আগে স্বাচ্ছন্দ্যতা,
সেগুলো আমরা সব ফিরিয়ে আনতে পারি। মাত্র কয়েক দশক আগেও মাতামুহুরীর বাঁকে বাঁকে ছিল কাজল কালো জলের আধার, যে জলাধারগুলোকে স্থানীয়রা কুম হিসেবে চিনত। এখন সেসব কুমের গভীরতা নেই, ক্ষেত্রবিশেষে অস্তিত্বও নেই। নেই নদী পাড়ের সুবিন্যস্ত সবুজ সজ্জা। নদীর পানি হচ্ছে দূষিত, বিনষ্ট হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। যে নদী দেশের অমূল্য সম্পদ, দূষণদকরের হাত থেকে সে নদীকে রক্ষা করতে ব্যর্থ হলে আগামী দিনে বিপদগ্রস্ত হবে এই দেশ ও দেশের আপামর জনসাধারণ। তাই আমাদের প্রকৃতির দান এই মাতামুহুরী নদীসহ দেশের সবগুলো নদীকে রক্ষার জন্য ব্যক্তি থেকে সামষ্টিক, সমাজ থেকে রাষ্ট্রীয় সকল পর্যায়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণ করা একান্তই জরুরি।